আগে প্রথম থেকে শুরু করি বিএনপিকে কত নম্বর দেব। আসলে 17 বছরের বঞ্চনা, এই সময়ের মধ্যে অনেক হতাশা, অনেক আশা, লোভ, লালসা, কামনা বাসনা, বেঈমান, মুনাফেক, মির্জাপুর সব মিলিয়ে বিএনপির উপর একটা বিরাট ঝড় গেছে। বিএনপির মধ্যে একটা বিরাট গ্রুপ, তারা ওই শেখ হাসিনার গোয়েন্দা বাহিনী দ্বারা প্রলুব্ধ ছিল। বিরাট একটা গ্রুপ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা নির্যাতিত ছিল। বিরাট একটা গ্রুপ ভাইয়ে বাহিনী কাম বেগম জিয়ার অনুগত। বিরাট একটা গ্রুপ যারা সত্যিকার অর্থে ডেডিকেটেড, প্রচণ্ডভাবে ডেডিকেটেড। আর একটা গ্রুপ ছিল হাইব্রিড, মানে কাজ হলো নেতাদের পা চাটা। তো এইগুলো সব মিলিয়ে যেহেতু বেগম জিয়া দীর্ঘদিন জেলখানাতে ছিলেন, তারেক রহমান সাহেব দেশের বাইরে ছিলেন, তো সেই অবস্থার প্রেক্ষিতে একেবারে ক্ষমতার কেন্দ্রে। ফলে এই গ্রুপগুলোর মধ্যে না, মানে যাকে বলা হয় এখন একটা ওই যেটাকে বলা হয় একটা রসায়ন, প্রকৃতিতে একটা রসায়ন হয়, এই রসায়নগুলো হচ্ছে সেই নোয়াখালী গ্রুপ আগে আসবে না ফেনী গ্রুপ আগে যাবে, তারপর লন্ডন গ্রুপ আগে না ঢাকা গ্রুপ আগে, চেয়ারপারসনের যে অফিস গুলশান কেন্দ্রিক একটা গ্রুপ আছে তারা আগে, নাকি পল্টন কেন্দ্রিক গ্রুপ আগে। মানে এখানে কোনো বৈষম্য দেখছেন আপনি? না না, বৈষম্য না, যে যার যোগ্যতা অনুযায়ী এখন চেষ্টা করছে এবং এটা স্বাভাবিক। এটা আওয়ামী লীগ হলেও এরকম হতো। তারপরে ছাত্র দলের সবচেয়ে গৌরব উজ্জ্বল যে ভূমিকা সেটা হলো রিপন ভাইদের সময় এরশাদ বিরোধী সংগ্রাম। তো এদের একটা নেক্সাস আছে। তো এই নেক্সাসের কেউ হয়তো এমপি হয়েছে, কেউ হয়নি। আবার এই নেক্সাসকে যারা হিংসা করে, ছাত্রদলের অন্য যারা আছে, তারাও বেশ শক্তিশালী। তো সব মিলিয়ে বিএনপিকে আসলে নম্বর দেওয়ার মতো পর্যায়ে এখনও আসেনি। এইটা বিএনপি একটা প্রাকৃতিক, কোনো নম্বর পাবে না এক মুহূর্তে নম্বর দিলে অন্যায় হয়ে যাবে। মূলত ব্যাপার হলো যে বিএনপি প্রাণান্ত চেষ্টা করছে, সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করছে এবং এখনও পর্যন্ত মানে পজিটিভ নম্বর দেন না দেন, নেগেটিভ নম্বর দেওয়ার মতো কোনো কিছু ঘটেনি এখনও পর্যন্ত। দেশ থেকে টাকা পাচার করেছে, নিজেরা গুলাগুলি করে মানুষ মেরে ফেলেছে, তারপরে ওই যেগুলো হয় ছাত্রলীগের ওই চাপাতি নিয়ে, রামদা নিয়ে, এগুলো নিয়ে যেগুলো ছাত্রলীগ করতো এরকম কোনো ঘটনা, বা জামাতের বিরুদ্ধে যে অভিযোগগুলো যে এরা রক কাটে, তো ছাত্র দলের লোকজন এখনও রক কাটে নাই বা এখনও পর্যন্ত চাপাতি নিয়ে রাস্তায় নামে নাই। তারা চেষ্টা করছে জিনিসটা ভালো করার জন্য। এটা হলো এদের অবস্থা, এই আর কি বিএনপি সম্পর্কে। আর অন্যান্য দিক থেকে আপনি যদি চিন্তা করেন যে এই সময়টিতে যা ঘটছে বাংলাদেশে, জামাত কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করছে, এনসিপি কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করছে, বিএনপি নামধারী চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ তারা অনেক কিছু করার চেষ্টা করছে, এটা অস্বীকার করা যাবে না। এটা আউট অফ পলিটিক্স। এখন যারা ইয়াবা ব্যবসা করে, আপনি তাদেরকে যতই মক্কাতে নিয়ে যান, মদিনাতে নিয়ে যান, তাদেরকে গোলাপ জল দেন কিংবা জমজমের পানি দিয়ে তাদেরকে গোসল করান, ও বলে আমি ইয়াবার ব্যবসা করবই। তারপর যারা গরু চুরি করে, কেউ গরু চুরা কারবারি করে, অনেকে ড্রিঙ্কস করে, মদ খায়। তো আলটিমেটলি এই মানুষগুলো তো বাংলাদেশে আছে, একজন দুজন নয়। পাপিয়া কাণ্ড, ওই যে আওয়ামী লীগের জমানাতে হোটেল ওয়েস্টিনে যে একটা বিরাট বালাখানা গড়ে উঠেছিল, হেরেম শরীফ গড়ে উঠেছিল, তো সেই হেরেম যে এখন নাই এটা বলা যাচ্ছে না। সে এখনও ক্যাসিনো আছে, সব কিছু আছে, শুধুমাত্র কফি হাউসের সেই আড্ডাটা আগের মতোই আছে, শুধুমাত্র চেয়ারগুলোতে নতুন লোক আসছে। তো এই বিষয়গুলো মোটামুটি যে যার মতো করে মার্কেটিং করার চেষ্টা করছে। তো জামাত এবং এনসিপি তারা এই সময়টিতে পানি ঘোলা করার চেষ্টা করছে। আর অন্যদিকে আপা আছেন দিল্লিতে, তিনি জিদ ধরেছেন আসবেনই 6 মাসের মধ্যে, এই আজ আসেন কাল আসেন, সীমান্তের কাছাকাছি আছেন। তো সব মিলিয়ে রাজনীতিটা বিশাল সাসপেন্স চলছে। জি, আইন শৃঙ্খলা পরিস্থিতি কী দেখছেন? যদি বলে একেবারে খুন, ধর্ষণ, আবার যদি বলে এদিকে হামের প্রভাব, মানে এটা হামের সাথে তার আইন শৃঙ্খলার কোনো ব্যাপার নাই। খুন ধর্ষণের সাথে ওরকম না। খুনটা আসলে মানুষের একটা অপরাধ, মানে মন মানসিকতা। আইন শৃঙ্খলা বলতে যেটা বোঝায় থানা, পুলিশ, প্রশাসনের উপরে মানে যাকে বলে আমাদের যে নির্ভরতা, আমাদের যে বিশ্বাস, আস্থা, এই জায়গাটা নেই। এটা হলো বাস্তবতা। তবে হ্যাঁ, ইউনূস জামানার চাইতে এখন আইন শৃঙ্খলা ভালো, অনেক ভালো। আমি আপনার কাছে আসবো আরও নতুন কোনো প্রশ্ন নিয়ে। ডক্টর আসাদুজ্জামান রিপন, যদি আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বক্তব্য, সেই বক্তব্য সূত্র ধরে যদি আপনাকে প্রশ্ন করি যে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা পায়তারা করছেন
কেউ কেউ আপনি বা সরকার কি বুঝতে পেরেছে কারা সে অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে? যদিও গোলাম মাওলা রনি ভাই তিনি বললেন যে জামায়াত এনসিপি কিছু কিছু কাজ করবার চেষ্টা করছে। আপনার কি মনে হয় বা বিএনপি কি মনে হয় যে অরাজক পরিস্থিতিতে কারা তৈরি করছে বা চিহ্নিত করা যাচ্ছে? চিহ্নিত করার তো নিশ্চয়ই গেছে, তা নাহলে প্রধানমন্ত্রী এটা বলবেন কেন? নিশ্চয়ই প্রধানমন্ত্রী তিনি তো সরকারের ভেতরের বাইরের বিভিন্ন খবরাখবর তাকে জানতে হয়, তাকে আপডেট করা হয়, তিনি ইনফর্ম থাকেন। যেহেতু তিনি ইনফর্ম থাকেন তো সুতরাং তার জানার বাইরে না। নাগরিক এসে আমরা যেটা দেখি, গত পরশুই বোধহয় ঝিনেদাতে ওই ছেলেদের যে নতুন দলটা গঠন করা হয়েছে এনসিপি, সেখানে ওদের একজন নেতা ওখানে যাওয়ার পরে একজন আগ্নেয়াস্ত্র বের করতে উদ্যত হয়েছিল, ছবিতে এটাই আমরা দেখেছি। আমরা তো এটা জানি যে 5ই আগস্ট কেন্দ্রিক অথবা মানে এই অভ্যুত্থান পূর্ব যে একটা পরিস্থিতি ছিল, সেখানে অনেকগুলো থানা লুট হয়েছে, অনেক অস্ত্র, পুলিশের অনেক অস্ত্র মানে পুলিশ খুইয়েছে। তো এইগুলো তো সব কিছু তার উদ্ধার করা যায়নি। স্টিল অ্যাট লার্জ অনেক থানা পুলিশের অনেক অস্ত্র এটা এখন পর্যন্ত মানে ট্রেস করা সম্ভব হয়নি। তো এটা কোনো না কোনো জায়গায় তো আছে। সেটা কেউ দুষ্কৃতিকারীরা সেটা পুকুরে ফেলে থাকুক, কোনো চিপা চাপার মধ্যে রাখুক, অথবা সময় মতো মাঝে মধ্যে একটু বেরঠের করার একটা অ্যাটেম্প্ট মানে চেষ্টা থাকুক, যেভাবে থাকুক না কেন। সবচেয়ে বড় কথা, যতক্ষণ পর্যন্ত টোটালি অবৈধ অস্ত্র বা 5ই আগস্ট পূর্ব এবং মানে পূর্ব পরিস্থিতিতে যে সমস্ত মানে আপনার আইন প্রয়োগকারী সংস্থা সদস্যদের কাছ থেকে যে সমস্ত অস্ত্র লুট হয়েছে অথবা খুইয়েছে, এগুলো কিছু আওয়ামী লীগ কিছু পলাতক আইন প্রয়োগকারী সংস্থার সদস্য আছে, পলাতক সদস্য আছে কিছু। সবাই তো আর মানে সরকারের নির্দেশে সবাই তো আর জয়েন করেনি। সেটা আপনার যত উঁচু পর্যায় থেকে হোক নিচু পর্যায়ের বেশ কিছু লোকজন তো স্টিল মানে কর্মক্ষেত্রে যোগদান করেনি। তো যারা যোগদান করেনি ধরে নেওয়া যেতে পারে তারা অবৈধ অস্ত্র হোল্ড করেন, সোজা কথা। অবৈধ অস্ত্রের জিম্মাদার তারা ছিলেন, ব্যবহারকারী ছিলেন। তো সুতরাং এই সময় এর মধ্যে যে সমস্ত অফিসার বলেন বা অধস্তন যে সমস্ত মানে সদস্য আছেন যারা মানে স্টিল পলাতক আছেন, তারা এটার জবাবদিহি করতে বাধ্য থাকবেন এবং তাদেরকে খোঁজা উচিত এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা উচিত। সেক্ষেত্রে আপনি ঝিনাইদহে যে হামলাটা হয়েছে সেটাকে আপনি কি মব বলবেন না আসলে আন্দোলন, বা আমি বলবো স্বেচ্ছায় কোনো ধরনের অরাজকতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে? কতগুলো জিনিস এখনো কি কতগুলো জিনিস মানুষের মনোজগৎ এখন পর্যন্ত শব্দ বাক্যের ব্যবহার নিয়ে ভুল আছে। এখন অনেকে বলে মব জাস্টিস, মব কখনো জাস্টিসের সাথে মব যায় না। তো মানুষ বলে মব বলে একটা নতুন শব্দ মোটামুটি মানুষের মগজে ঢুকে গেছে। হ্যাঁ, তো এটাও সত্য যে ঢুকে গেছে। তো ঝিনেদার যেটা আমি কোনো একটা মব বলি না, ওটা একটা মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার মতো একটা বিশৃঙ্খল পরিস্থিতি বলবো বড়জোর। ইট ওয়াজ নট এ মব। বাট আমি যেটাকে গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে একটা ডেমোক্রেটিক গভর্নেন্সের সময় যখন প্রকাশ্যে যখন কেউ অবৈধ অস্ত্র বের করার সাহস দেখায়, এইটাকে আমি অনেক মানে গুরুত্ব দিতে চাই। ইটস এ নিউ ফেনোমেনা। সাধারণত এই ধরনের অস্ত্র আমরা যেটা দেখেছি যে রুলিং পার্টির লোকজন অনেক সময় গরম ঠরমে বেঠের করে বসে, এটা আওয়ামী লীগ জামানায় দেখছি। কিন্তু আপনার অপোজিশনে থেকে অপোজিশনের লোক কতটা গরম থাকলে মানে কোমর থেকে বা পকেট থেকে বের করে ফেলে মানে আর নিজেরা কন্ট্রোল করতে পারে না। ইটস এ নেগেটিভ। সেক্ষেত্রে আজকে যে কক্সবাজারের আদালতে যে চত্বরে যে গোলাগুলি হলো সেই ঘটনাটা কিভাবে হলো? সেখানে কি সেই পুলিশের লুট করা অস্ত্র, না সেখানে দেখা গেছে যে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার পুলিশের সহযোগীদের উপরে গোলাগুলি? পুলিশের লুট করা অস্ত্র তো এর মধ্যে আছেই, অবশ্যই, এর মধ্যে তো কোনো সন্দেহ নাই। এর বাইরেরও তো অবৈধ অস্ত্র থাকতে পারে। অবৈধ অস্ত্রের মধ্যে তার লেখা থাকবে না যে এটা আমি অস্ত্র, না বৈধ অস্ত্র তো অবশ্যই আপনার মানে ইয়ে থাকবে, ওটার নাম্বার থাকবে, ওটার বহনকারীর নাম থাকবে, ওটার মানে লোকের ট্যাক্স দিতে হয়, লাইসেন্স থাকে, তার পকেটে নিয়ে ঘুরে না।
একটা ফটোকপিও থাকে। জি। পকেটে নিয়ে তো অবশ্যই ঘুরতে হবে, আপনি ব্যবহার করবেন। যদি কেউ যদি আইন প্রয়োগের সংস্থা যদি জিজ্ঞেস করে যে আপনি এটা অথরাইজড পার্সন কিনা, তো অ্যাটলিস্ট একটা অ্যাটেস্টেড কপি তো পকেটে রাখি যে ইয়াজ মানে আমি অথরাইজড হোয়াট এভার। তা আমার বক্তব্য হচ্ছে যে এই সময় তো সব কিছু মিলিয়ে মহল বিশেষ তো মানে নেচারালি এটা এই, তবে এইটা ঠিক অ্যাট দিস মোমেন্ট এটাকে আপনি যেভাবে উপস্থাপনের, আমি তো প্রথম ভয় পাচ্ছিলাম, কারণ আমি তো বেসিক্যালি একজন কৃষিজীবী মানুষ। তা আমি প্রায় মানে খামারে ঠামারে থাকি, মানে গ্রামে থাকি। কালকে সকালবেলা আবার আমার খামারে যেতে হবে। তা আমি মনে করলাম যে মিন হোয়াইল কোনো রকম বড় ধরনের কোনো কিছু ঘটনা ঘটে গেছে কিনা, এর মধ্যে আমি আবার গুগলেও দেখি নাই। তা আপনার উপস্থাপনার হিসেব মানে স্টাইলে আমার মনে হচ্ছিল যে একটা বড় কিছু একটা হয়ে গেছে, কিন্তু তারপর যা শুনলাম, শোনার পরে এটা আমার কাছে খামারে যাওয়া যায়, তা মনে করলাম যে এটা তেমন কিছু না। 4 মাসে 118 কন্যা শিশু ধর্ষণের শিকারে, এটাকে আপনি কেমন কি মনে করেন? এটা তো মানে গোলাম মোল্লা রনি এটা খুব চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। এটার সাথে তো নফস বলে একটা কথা আছে, চারিত্রিক। আপনি পুরুষ হয়েছেন বলে যখন তখন কি আপনার মানে উত্তেজিত হবেন নাকি? আপনার স্থানকাল পাত্র এবং শরীয়ত বেশরীয়ত ব্যাপারটা আপনি ভাববেন না? এগুলো কি রাষ্ট্র বিচারহীনতা সংস্কৃতির কারণে বাড়ছে কিনা আমি বলতে চাচ্ছিলাম। ওই জায়গায় আপনার রাষ্ট্র কি নিবীর্যকরণের কোনো উদ্যোগ নিছে কিনা, এই ধরনের ধর্ষকদের তালিকা তৈরি করা এবং তাদেরকে নিবীর্যকরণের মানে কোনো উদ্যোগ তো রাষ্ট্রের নাই, থাকার কোনো কারণও নেই। এটা কোনো আইনে পর কোনো পৃথিবীর কোনো দেশই থাকে না। এটা হচ্ছে একটা ফেনোমেনা, এটা হচ্ছে একটা মানে যেটা নফসের কথা বললাম, ওটা একটা মানে অপরাধপ্রবণ মানসিকতা। মানে গোলাম মোল্লা রনি খুবই কারেক্টলি এটার একটা ব্যাখ্যা দিয়েছেন। ইয়েস, এই ধরনের সমাজে এই ধরনের মূল্যবোধের যখন অভাব থাকবে, যখন ধর্মজ্ঞানের সংকট থাকবে, এটা পাপ এবং পুণ্যবোধের পার্থক্যটা যখন মানুষ বোঝে না, তখন তো মানুষ একটা মাসুম বাচ্চা, শিশু, আর হোয়াট এভার শিশু না হোক, যদি বয়স্কও যদি হয়, ওটা কি তার জন্য জায়েজ মানে ওটা কি তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, ওটা কি তার জন্য হালাল? আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন তোমাদের জন্য আমি হালাল করছি এই বিষয়। যা কিছু আল্লাহ তাআলা হালাল করেন নাই, এই শুধুমাত্র মদ খাওয়াই কি হারামের মধ্যে পড়ে কিনা? ঘুষ খাওয়া তো হারাম, যা ব্যভিচার করো তো হারাম, মিথ্যা কথা বলো হারাম, এগুলো কোনোটা, এগুলো সবই তো কবিরা গুনাহ। কিন্তু এইগুলোর জন্য যেটা আপনার দরকার সেটা হচ্ছে আপনার মোরাল এডুকেশন, নৈতিক শিক্ষা। এটার জন্য দরকার আপনার ধর্ম শিক্ষা। এবং রাব্বুল আলামিনের মানে তিনি যে তার বান্দার জন্য পাপ পুণ্যের যে কথাগুলো বলেছেন, সেইগুলো তার অধ্যয়ন করা এবং সেটা জীবনাচরণে সেটা মেনে চলা। তো এইগুলোর ঘাটতি থাকার কারণে এই কাজগুলো মানুষ করে। সেটার জন্য নিশ্চয়ই আপনাকে করতে হবে, কি বলে, রাষ্ট্র তো আর আপনার মানে ধর্মাচার শিখাতে পারবে না। রাষ্ট্র কি করবে? অপরাধ সংগঠিত হলে, অপরাধ না হওয়া পর্যন্ত তো রাষ্ট্র কাউকে সাসপেক্ট করতে পারে না যে এই লোক এরকম একটা কাজ করতে পারে নাকি। তো অপরাধটা হওয়ার পর এটা যদি দৃষ্টান্তমূলক যদি আপনার শাস্তি হয়, ব্যবস্থা হয়, তাহলে আমার মনে হয় এটা ডেটারেন্ট হিসেবে কাজ করবে। ধন্যবাদ। এটার জন্য আপনি রাষ্ট্র বা সরকারকে দায়ী করতে পারেন না। ব্যক্তির চারিত্রিক স্খলন, তার নৈতিক স্খলনের জন্য রাষ্ট্র বা সরকার দায়ী না, দায়ী হতে পারে। একটু যদি গোলাম মোল্লা রনির কাছে যেতে চাই, গোলাম মোল্লা রনি, ধর্ষণের বিচার প্রকাশ্যে করবার জন্য একটা বারবার দাবি উঠছে বিভিন্ন জামাতের পক্ষ থেকে, বলা হয়েছে যে প্রকাশ্যে বিচার করা হোক। যদিও এই বিচার আন্তর্জাতিকভাবে স্বীকৃত না, সেক্ষেত্রে বাংলাদেশে এটা কি করা সম্ভব কিনা দাবি করছে। যদি কিছু মনে রাখি, আমি রনির একটু মানে আমি একটু বলি দিই নাকি। সেটা হচ্ছে কি, যে জামাত বলেছেন, জামাতের উচিত হবে, যেহেতু তারা পার্লামেন্ট আছে, দেয়ার পার্লামেন্টারিয়ান, এই সংক্রান্ত একটি আইন, মানে এরা তো নিজেদের ল মেকার বলে, গম বাটোয়ারা করা, চাঁদাবাজি করা তো এদের কাজ না, মানে কোনো ল মেকারের কাজ না, তাই না? তো যেখানে দেখুন জামাত যেখানে মানে সিট ঠিট পাইছে, সেখানে তো একে ধুমায়া মানে চাঁদাবাজি মানে এই কাজগুলো 3 গুণ বেশি করতেছে। জামাতের উচিত হবে এই সংক্রান্ত আইন, যেহেতু একটা বেসরকারি বিল আনা, বা সরকারকে বলুক যে দিস ইজ আওয়ার প্রপোজাল, তো দেখুক সেটা করুক। যতক্ষণ পর্যন্ত এটা না করবে ততক্ষণ পর্যন্ত মেঠো কথা কোনো লাভ নেই। গোলাম মোল্লা, যদি আপনি বলতে আসেন কতটুকু সম্ভব, এটা করা উচিত হবে কিনা? শুনেন, ইসলামের যে প্রশ্ন জুড়ে সেটা হচ্ছে ধর্ষণের বিচার
নিশ্চিত করা, আমরা দেখলাম অনেকগুলো ঘটনা, রসু খার যদি বলি, সে 11টা ধর্ষণের বিচার এখনো হয়নি, সে এখনো রায় আছে কিন্তু কার্যকর হয়নি। একইভাবে যদি বলি 2025 সালে 5 মার্চ যে আসিয়া ধর্ষণের ঘটনা, সেটাও রায় হয়ে গেছে কিন্তু এখনো কোনো ধরনের কার্যকর হয়নি। তাহলে এই দীর্ঘসূত্রিতার কারণে ধর্ষণ বেড়ে যাচ্ছে কিনা? বর্তমানে আমাদের দেশে ধর্ষণটা সবসময় ছিল, এখনও আছে, এবং যে ধর্ষণগুলো হচ্ছে এর 99% ঘটনায় কিন্তু আমরা জানি না। যখন যেখানে ম্যাচিউরড পর্যায়ে আসে তখন মান সম্মানের ভয়ে, ইজ্জতের ভয়ে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো প্রকাশিত হয় না। সমস্যা হয়ে যায় যে যখন অনেক ক্ষেত্রে হাতে নাতে ধরা পড়ে, এবং ওই ক্ষেত্রে ধর্ষক বা ধর্ষিতা এর অনেক সময় এদের নির্বুদ্ধিতাও কাজ করে। ধর্ষক খুব বোকা টাইপের ধর্ষক হলে সে হাতে নাতে ধরা পড়ে যায় এবং গণপিটুনির শিকার হয়। আর একটা যেটা হয় সেটা হলো এই যে শিশু যেটা হলো রামিসার যে ক্ষেত্রে হলো একেবারে অমানবিক, যেগুলো অমানবিক, পাষণ্ড, এবং এইগুলোর সাথে আপনি অনেকটা পাশবিক বলতে কি, কিছু পশু আছে যারা অপকর্ম করে এবং ঘেউ ঘেউ করে, আর কিছু পশু আছে নীরবে সে নির্মম কাজ করে সে ভেগে চলে যায়। যেমন শুয়োর অত গুদগুদ করে না, সে তার মতো করে করে। ভল্লুক, সে কিন্তু ভল্লুকের চেয়ে এত নির্মম, ইভেন বাঘও কিন্তু এত নির্মম নিষ্ঠুর না, সবচেয়ে ভল্লুক হলো নির্মম, কিন্তু সে কাজ করে সে নীরবে চলে যায়। ফলে আমরা কিন্তু ভল্লুক কত ভয় পাই না, কিন্তু রিয়েলি প্রকৃতিতে ভল্লুকের চেয়ে কিন্তু আর ডেঞ্জারাস কোনো প্রাণী নেই। কিন্তু আপনি যদি একটা নেড়ি কুকুর চিন্তা করেন, সে আপনাকে আক্রমণ করার আগে লেজটা নাড়াবে, কতক্ষণ ঘেউ ঘেউ করবে, 2 কদম আগে আসবে, সামনে যাবে, একটা কামড় দেবে, আবার ঘেউ ঘেউ করবে। তো এইরকম জিনিসগুলো আছে। তো এরকম কিছু ধর্ষণকারী আছে যাদের মানে তাদের হলো যে ওই যে বলবীর্য সম্বলিত বীর্য উৎক্ষেপণ করার জন্য তাদের যে পাশবিকতা, এটা হলো একটা অপরাধ। দ্বিতীয় অপরাধ হলো যে তারা এই কাজগুলো পশুর মতো তারা করতে চাচ্ছে। তৃতীয় অপরাধ হলো তারা খুবই নিম্নমানের পশু, মানে কুকুরের মতো, তাও আবার যেন তেন কুকুর না, নেড়ি কুকুরের মতো। তো এরকম ঘটনা যখন প্রকৃতিতে খুব অহরহ ঘটে, আপনি দেখবেন যে ঢাকার রাস্তায় কেন এত নেড়ি কুকুর, আর নিউ ইয়র্কের রাস্তায় বা ইংল্যান্ডের রাস্তায় কেন আপনি এরকম কোনো বেওয়ারিশ কুকুর দেখতে পাচ্ছেন না। ইটস মিন আমাদের যে সোসাইটি, সিটি কর্পোরেশন, আমরা এই পুরো সমাজটাকে নেড়ি কুকুরের জন্য উন্মুক্ত করে দিয়েছি। আমরা রিপন ভাই বা আমরা তো 70-এর দশকে সবাই আমাদের জীবনে একটা স্বর্ণালীর সময় কাটিয়েছি। তখন জাসদ ছিল, বাকশাল ছিল, আওয়ামী লীগের দুঃশাসন ছিল, কিন্তু এইরকম ধর্ষণ, এরকম ঘটনা আমরা কখনো শুনিনি, গ্রাম অঞ্চলে শুনিনি, শহর তো প্রশ্নই আসে না। কিন্তু এখন এত এআইয়ের যুগ, এই জিনিসগুলো হচ্ছে কেন? মূল কারণটা হলো যে আমাদের যে মনোজগৎ এবং আমাদের যে চারিদিকের যে পারিপার্শ্বিকতা, এই পারিপার্শ্বিকতা হলো কিছু মানে খুব বাজে, যেমন এরকম শিশু ধর্ষণ, তারপর শেষে সমকামিতা, এরপরে হলো পুরুষ ধর্ষণ। বাচ্চাদেরও কিন্তু সমাহারের মাদ্রাসাতে গিয়ে কিন্তু মানে ব্যাপকভাবে কিন্তু এখন অসংখ্য, এবং এটা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। নারী শিশু ধর্ষণ যতটা না বাংলাদেশে প্রবল, তার চেয়ে পুরুষ মাদ্রাসাগুলোতে বালক এবং কিশোরদের যে ধর্ষণ, সেটা রীতিমতো মানে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। এরপর হলো ঘুষ খাওয়া। আগে যেমন ঘুষ খেত কাজ করতে, এখন ঘুষও খাচ্ছে, কাজও করছে না, আর 3-4 জনের কাছে ঘুষ নিচ্ছে, একজনের কাজও করছে না। এই হলো টেরিবল অবস্থা। এরপরে আরও একটা ব্যাপার ইদানিংকালে দেখা যাচ্ছে, সেটা হলো পুরুষেরা ধরেন পরকীয়া প্রেম করতো বা অনেক আগের থেকে ধরেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স রাখতো, কিন্তু সেখানে পুরুষরা একটা কমিটমেন্ট রক্ষা করতো, যে মেয়েদের সাথে কথা দিলে কথা রাখতো। আর এখন এই অপকর্মগুলো করে মেয়েদেরকে ঠকায়, কথা দেয় না। আপনি ছবি ধারণ করে এবং উল্টে ফেলে মেয়েদের সাথে এই অপকর্ম করে সেই মেয়েকে আবার সে পতিতা হিসেবে বিক্রি করে, অন্য পুরুষ যারা কামুক পুরুষ তার কাছে বিক্রি করে এই মেয়ের দেহদান করে। এরকম অসংখ্য ছেলে তাদের 10-12 জন মেয়েকে এরকমভাবে তারা ট্র্যাপ করে অন্যের কাছে তাদেরকে পতিতা বানিয়ে ওই টাকা দিয়ে সে সংসার চালায়। আচ্ছা, এই ঘটনা এই সমাজে একটা দুটো না, হাজার হাজার ঘটনা এরকম ঘটছে, উল্টো ঘটনা ঘটছে। এখন অনেক মেয়েরা বের হয়েছে, এরকম হাজার হাজার মেয়েরা হয়েছে যারা পুরুষদেরকে টার্গেট করে, হানি ট্র্যাপ করে পুরুষদেরকে টার্গেট করে, এবং 1-2 জন নয়,
মানে এক একজনের পকেটে হয়তো 10 জন 20 জন 15 জন পুরুষ আছে, চেহারা খুবই সুন্দর, তারপরে শেষে তাদের আবার মাস্তান বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, এবং কিছু কিছু জায়গায় তারা ফ্রি সার্ভিস দেয়। ফ্রি সার্ভিস দিয়ে ধরেন পুলিশের একজন বড় কর্তাকে হাতে রেখেছে, আর্মি রেখেছে, রেখে এখন নিরীহ প্রকৃতির ধনবান বুড়া মানুষ বা যুবক যাদের একটু দেখতে দেখতে মনে হয় যেগুলো লজ্জায় কারো কিছু বলবে না, মুরগা ধরে, হ্যাঁ এরকম 100-150 লোককে তারা এইভাবে হানি ট্র্যাপে ফেলে, হয়তো কারোর সঙ্গে একটু কন্ডিশনাল রিলেশন করেছে, কারোর সাথে একটু ফুল রিলেশন করেছে, কারোর সাথে একটু বিদেশে গেছে, এরকম লোকে করে এরকম অনেক আপনি মেয়ে পাবেন যাদের মাসে 1 কোটি টাকা ইনকাম আপনি। এবং এই সমাজে আপনি অনেক সেলিব্রিটিকে দেখবেন, অনেকে দেখবেন যে তারা বলে বেড়ায় যে আমার 1 কোটি টাকা ইনকাম, আমি দুবাই ছাড়া শপিং করি না, অমুক কিছু করি, অথচ তাদের কোনো কাজ নেই। তাহলে আপনি মনে করেন যে খালি একটা সিঙ্গেল জায়গাতে যদি আপনি দৃষ্টি নিবন্ধ করেন যে শিশু ধর্ষণ হয়েছে, নট লাইক দ্যাট, অর্থনীতি ধর্ষিত হচ্ছে, সামাজিকতা ধর্ষিত হচ্ছে, মানবিকতা ধর্ষিত হচ্ছে, রাজনীতি ধর্ষিত হচ্ছে, অ্যাজ এ হোল দ্য হিউম্যান কোয়ালিটি, যেটাকে বলা হয় আমি আশরাফুল মাখলুকাতের যে কোয়ালিটিগুলো আছে, প্রত্যেকটা কোয়ালিটি ধর্ষিত হচ্ছে। এখানে যেটা রিপন ভাই যেটা বললেন, আমি জাস্ট একটু উত্তরের উপায়টা কি আসলে এখান থেকে যদি বলি যে প্রকাশ্যে শাস্তির কথা যেটা বলা হচ্ছে সেটা না কি না জবাব না দিবেন? না না এগুলো তো আরো বেড়ে, কেন প্রকাশ হচ্ছে আরব দেশে হচ্ছে না, আরবে তো আরো বদমাইশ। আমরা তো বাংলাদেশেই বসে মনে করি মক্কা শরীফের লোকজন না জানি ফেরেশতা, এদের আমাদের ডোমেস্টিক হেল্পের কমপ্লেন করতেছে না? হ্যাঁ হ্যাঁ, ডোমেস্টিক একজনের 4টা 5টা 10টা বিয়ে করেছে, তারপরে আবার বাংলাদেশ থেকে যে সমস্ত মেয়েদেরকে নিচ্ছে, ফিলিপাইন্স থেকে নিয়ে দিচ্ছে, তাদেরকে তারা মনে করছে এরা কৃতদাসী, এদের সাথে যৌন সঙ্গম করা তাদের বৈধ অধিকার। তো এই জিনিসগুলো যেহেতু ওরা আরবি জানে না, ওইভাবেই করে না, এই জন্য ওখানে বাংলাদেশের চাইতে যদি আপনি অপরাধ যেখানে ধর্ষণের প্রকাশ্য শাস্তি শিরচ্ছেদ, সেখানে যদি অন অ্যাভারেজে ধরেন বাংলাদেশের চাইতে এখনও সৌদি আরব অন্যান্য দেশগুলোতে বেশি হচ্ছে। ফলে আমি মনে করি যে পৃথিবীর যে সমস্ত সুখী দেশ, আপনি ধরেন ভুটান এই ধরনের কোনো সমস্যা নেই। এরপর ইভেন ভারতের যে সমস্ত উপজাতীয় এলাকাগুলো আছে, যেখানে সামাজিক বন্ডেজটা খুব বেশি, ইভেন আমাদের বাংলাদেশে আপনি গারো পল্লীতে যান, সাঁওতাল পল্লীতে যান, পার্বত্য চট্টগ্রামে যান, সেখানে সংঘবদ্ধ ক্রিমিনালরা ওখানে গিয়ে কোনো অকারেন্স করে আসে সেটা আলাদা, কিন্তু ওদের নিজেদের যে কমিউনিটি, সেই কমিউনিটির মধ্যে কিন্তু এই ধরনের অপরাধ জিরো, একেবারে নেই বললে চলে। এর কারণটা হলো সমাজ এখানে খুব সচেতন। যতক্ষণ না পর্যন্ত আমরা সমাজের জ্ঞানী গুণী মুরব্বীরা ঐক্যবদ্ধ হব, আমাদের সোসাইটিটাকে, আমাদের কমিউনিটিটাকে আমরা নিরাপদ রাখতে পারবো, এবং সামাজিকভাবে যারা মন্দ কাজ করে আমরা তাদেরকে বর্জন করব, যে এই লোক ঘুষ খায় এর সাথে আত্মীয়তা করবো না, এই লোক ডাকাতি করে, এই লোক গুন্ডামি করে, এই লোক চাটুকারিতা করে, এই সামাজিক একটা আন্দোলন এটা না গড়ে ওঠা পর্যন্ত এটা বাড়তেই থাকবে। ডক্টর আসাদুজ্জামান রিপন, যদি কালকে নাসিরউদ্দিন পাটোয়ারির হামলার পরে আমরা দেখলাম সাবেক উপদেষ্টা এবং যদি বলি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি একটা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, যে তিনি বলেছেন সহযোদ্ধাদের উপর হামলা হলে পাল্টা কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি, এবং কোনো রাজনৈতিক দল যদি ভায়োলেন্স বা সহিংসতা রাজনৈতিক হাতিয়ার হিসেবে বেছে নেয় তবে তার চেয়ে বেশি সহিংসতা করার সক্ষমতা তাদের আছে, তারা যারা জুলাই আন্দোলনে দেখিয়েছে। তার এই হুঁশিয়ারি বা হুমকি দেশে আবার নতুন করে কোনো ধরনের সংকট তৈরি করবেন, বিশেষ করে রাজনীতিতে কোনো ধরনের সহিংসতা তৈরি হবে কিনা আপনি কি? ধন্যবাদ আপনাকে। আমি এটাকে খুব সিরিয়াসলি নিতে চাই না। পলিটিক্সে কিছু রেটোরিক্স থাকে, এটা বাদকে বাদ কথা এক। আর জুলাই যোদ্ধার তো আপনার এইটার তো ট্রেড লাইসেন্স শুধু তো মানে তার আসিফ মাহমুদ কি সজীব নাকি? আসিফ মাহমুদ সজীব। আসিফ মাহমুদ সজীবদেরই জুলাই যোদ্ধার ট্রেড লাইসেন্সটা শুধু তাদের একক না, এটা নানা শ্রেণীর নানা পেশার মানুষ, সাধারণ মানুষের এটা একটা জন আন্দোলন ছিল, ঠিক আছে, এবং এটার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোরও অংশগ্রহণ ছিল। সুতরাং ওইসব থ্রেডগুলো বোধহয় ঠিক না। মানে কে কত সহিংসতা ছড়াতে পারে, এটা কি কোনো ভালো কথা? আপনার মানে ভায়োলেন্স ছড়াইতে পারে, তার মানে কি 24 সালের 5ই আগস্টের পূর্ব যে আন্দোলন, এটা কি ভায়োলেন্স ছিল? তো শেখ হাসিনা বলতে এটা ভায়োলেন্স। ইট ওয়াজ এ মুভমেন্ট, তো লড়াই ছিল, সংগ্রাম ছিল। লড়াই কখনো ভায়োলেন্স হয় না। সুতরাং আমি মনে করি তার শব্দ চয়নটা সঠিক না। কারণ বাংলাদেশের মানুষ, শেখ হাসিনা যখন আমরা আন্দোলন সংগ্রাম করতাম তখন আমাদেরকে ভায়োলেন্সকারী হিসেবে আমাদেরকে চিহ্নিত করার চেষ্টা করতো, ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি। সুতরাং আসিফ মাহমুদ সজীবরা
তারা যে ফ্যাকশনটা মানে বিভিন্ন গ্রুপ বিভিন্ন শক্তিই তো বিএনপি থেকে শুরু করে সবাই তো আপনার মানে জুলাই মুভমেন্ট অংশ নিয়েছিলেন, সুতরাং সেই বিবেচনায় তারা একটা ফ্যাকশন মাত্র, এবং সেই ফ্যাকশনটার একটা দল আছে, সেই দলটার নাম এনসিপি। এনসিপি ইজ এ ফ্যাকশন, মানে টোটাল জুলাই মুভমেন্টে তারও একটা অংশীদার। এই জুলাইয়ের জমিনে তার একটা অংশীদার মাত্র, ঠিক আছে? যদি আমি এন্টার জুলাইয়ের অংশগ্রহণকারী, জুলাইয়ের আন্দোলনকারী, জুলাইয়ের শক্তির কথা যদি বলি, তো সেই জমিনের একটা অংশীদার তারা। কতটুক বা কত ছোট সেই বিবেচনা যাব না, কিন্তু এটাকে ভায়োলেন্স হিসেবে চিহ্নিত করা, ভায়োলেন্সের বাংলা শব্দটি তার জানার কথা, এটা শব্দ চয়নটা ঠিক হয়নি। আমি তাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে শব্দটি প্রয়োগ করা মোটেই ঠিক হয়নি। প্রতিবাদ করার ব্যাপারটা একরকম, ভায়োলেন্স ছড়িয়ে দেওয়ার কথাটা আরেক রকম। ওই ভায়োলেন্স ছড়িয়ে দিলে নিশ্চয়ই সেই ভায়োলেন্স প্রতিহত করার জন্য এই দেশের জনগণ, সরকার তো আছে, সরকার রাষ্ট্র তো মানে কোনো শক্তিকে, কোনো মহলকে নিশ্চয়ই ভায়োলেন্স ছড়িয়ে দিতে মানে সুযোগ দেবে না। জি, আপনি কি সে মনে করেন জুলাই আন্দোলনে তারা যে তাদের ডাকে মানুষ নেমেছিল রাস্তায়, এখন কি তাদের সেই পজিশন? আমি কিন্তু আপনাকে একটা ব্যাখ্যা দিয়েছি, জুলাইটাকে যদি জুলাইয়ের জমিন বলেছি, জুলাইয়ের জমিনের তারা একটি অংশ মাত্র, কম্পোনেন্ট, ইংরেজিতে যদি বলি কম্পোনেন্ট, তারা ওয়ান অফ দ্য কম্পোনেন্ট। আমি বলছি না তারা কেউ না, তারা গ্রেপ্তার হয়েছে, আমরা গ্রেপ্তার হইনি, বরং আমার দলের 422 জন মানে কর্মী নিহত হয়েছে। কাকে আপনি থ্রেট করেন? কাকে বলেন আপনি কথা? 17 বছর লড়াই আমরা করি নাই? আমার কি এখন, আমি এরশাদের বিরুদ্ধে আন্দোলনে 80s আমি লড়াই করছি, এখন যদি বলেন আপনি কি করেন? আমার তো এখন 60 বয়সের মানুষ, আমি তো এই মানে আপনার 24 অগাস্টে তো আমার সেই 80s রোলটা থাকবে না, আবার আমার যে রোলটা থাকবে সেটা তার ছিল না। গত 15টা বছর যদি আমি ব্যক্তিগতভাবে আজকে পাবলিকলি বলি, আমি পাবলিকলি কখনই বলি নাই, দেশে এবং দেশের বাইরে মুভমেন্টটা, একটা দেশের যখন মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে পপুলারাইজ করার জন্য, ইন্টারন্যাশনাল কোয়ার্টার কাছে অ্যাকসেপ্টেবল করার জন্য, গ্রহণযোগ্য করার জন্য সেখানেও তো কাজ করতে হয়। তো ইউরোপ, আমেরিকাতে শুরু করে গুরুত্বপূর্ণ দেশগুলোতে এই যে বাংলাদেশের জনগণের যে লড়াইটা, গণতন্ত্রের যে সংগ্রামটা, ভোটের অধিকারের যে ব্যাপারটা, আওয়ামী লীগ যে ভোটের অধিকারটা ডিফারেন্সাইজ করে দিয়েছিল, এই বিষয়ে জনমত তৈরি করার জন্য যেমন দেশে আন্দোলন করেছি, অংশ নিয়েছি, একইভাবে বাইরে বিদেশিদের সাথে কূটনৈতিক সংযোগ করা, সেখানে আমাদের অবস্থান তুলে ধরা, এই কাজগুলো আমরা নিরন্তরভাবে করেছি এবং এই কাজগুলোর জন্য বারবার বাধাগ্রস্ত হয়েছি। আমরা কারাগারে এই বয়সে, এই 60, এখন তো 60, আমরা তো ওই বয়সটা আমরা কারাগারে থাকি নাই, আমরা মামলা ভোগ করি নাই। আমি কি আমার ব্যক্তিগত জমি জমার কারণে কি আমি মানে আন্দোলন করেছি? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো 70 একজন মানুষের বিরুদ্ধে 140টার উপরে মামলা, তাকে কতবার তার গত 15 বছর, অলমোস্ট 3 বছর বেশি তাকে কারাগারে থাকতে হচ্ছে। আমাদের আমি মনে করি, আমি ত্যাগ বলবো না, আমি মনে করি ফট ফর ডেমোক্রেসি। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের যে দায়িত্বটি পালন করা উচিত ছিল, সেই দায়িত্বটি, আমি যখন বলে ভাই আপনাদের তো অনেক ত্যাগ আছে, আমরা নো, আমাদের কোনো ত্যাগ নাই, আমি আমার সময়টিতে আমি আমার দায়িত্ব পালন করেছি, কর্তব্য পালন করেছি। সুতরাং আপনি যদি বলেন যে সোল এজেন্ট, আপনি তা তো না, বরং হ্যাঁ, সমাজে ডেমোক্রেসিকে কনসলিডেট করার জন্য, গণতন্ত্রকে সংহত করার জন্য, যাতে গণতন্ত্র যাতে বিপর্যয়ের মধ্যে না পড়ে এবং পতিত স্বৈরাচার যদি যাতে না বলে ওঠে, দেখো এরা এখন নিজেরা কামড়াকামড়ি করছে, এই পরিস্থিতি যাতে তৈরি না, সেজন্য সবারই সংযত হতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে। অসংখ্য ধন্যবাদ। গোলাম মাওলা রনি, আনন্দবাজার পত্রিকায় সম্ভবত একটি খবর তো অবশ্যই আপনি নিশ্চয়ই পেয়েছেন, সেখানে সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন তিনি মাথা উঁচু করে দেশে ফিরবেন, যে এর মধ্যে আবার দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী এক বিশেষ সাক্ষাৎকার, তিনি বলেছেন 15 আগস্টের আগে ফিরবে শেখ হাসিনা, এরকম একটি 1 কোটি মানুষের জমায়েত করার একটা পরিকল্পনা বা রণনীতি তৈরি করেছে তার দল। আপনি কি মনে করেন শেখ হাসিনা বা ফিরবে সহসা, নাকি আসলে আগস্টের মধ্যে ফিরবে? যদি আনন্দবাজার পত্রিকা এবং যদি গৌতম লাহিড়ীর সেই বক্তব্য, কোনটা? এই তো সবই এক পক্ষের লোক, গৌতম লাহিড়ীও যা, আনন্দবাজারও তা, শেখ হাসিনাও তা। তো এগুলো নিয়ে হ্যাঁ, এগুলো নিয়ে তো খুব বেশি আশাবাদী হওয়ার দরকার নেই, নিরাশাবাদী হওয়ার দরকার নেই, পরস্পরের পিঠ চুলকে দিচ্ছে। হ্যাঁ, আর মূল ব্যাপার হলো উনি বাংলাদেশে আসবেন, অসুবিধা, উনি তো এই দেশের নাগরিক, এখনও তো নাগরিকত্ব ত্যাগ করেননি, তো তিনি আসতেই পারেন,
আর উনি আসার পরে কি প্রতিক্রিয়া হবে না না হবে এটা না আসা পর্যন্ত বোঝা যাবে না। দেশে রাষ্ট্র আছে, সরকার আছে, আইন আছে, কানুন আছে, তার যারা লোকজন তাকে প্রতিটা মুহূর্তে বোঝাচ্ছে যে আপনি হলেন প্রধানমন্ত্রী, এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী, আপনি যাবেন, বাংলাদেশে যাওয়ার সঙ্গে সঙ্গে তারেক রহমান সাহেব পালিয়ে ইংল্যান্ডে চলে যাবে। তারপরে শেষে ওই ক্যান্টনমেন্টে যে সমস্ত লোকজন ওয়াকার যারা আছেন আপনার বিরোধিতা করেছিল সবগুলো ইঁদুরের বিষ খেয়ে মরে যাবে। আপনি গিয়ে সোজা আগের অফিসে বসবেন, গিয়ে ইউনুসের টানে ধরে নিয়ে আসবেন, আমরা গিয়ে ধরে নিয়ে আসবো, না আপনার পায়ের কাছে ফেলে দেবো। এরপর আপনি তার থেকে বাসায় রাখবেন না রাখবেন তখন এটা আপনার ইচ্ছা। আমরা সিনেমাতে যেমন বলি না, দেখেন নাচো, তো এরকমভাবে আপনি তখন ডক্টর ইউনুসকে বলবেন যে নাচো, তখন সে নাচবে কি নাচবে না সেই ব্যাপার। এরকম আসলে দালাল নাচার বয়স আছে কিনা আসলে? আমার রাগ, এই বুড়ো মানুষটা আমি নাচাবো, মেজাজ গরম, আমাকে এত জ্বালাইছে, এই জন্য আমি তাকে একটু নাচাবো, এটা তো আমার ইচ্ছা। তো এইটা তো মূলত হয় কি, আপনি এআই দিয়ে অবশ্য নাচায় মাঝে মধ্যে, হ্যাঁ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি এআই দিয়ে নাচায়। এই দিয়ে নাচায়, তো কাজে এগুলো হতে পারে। তো যার জন্য হয় কি, মানুষের যখন দুঃসময় থাকে এবং আশেপাশে লোকজন থাকে তখন এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়। যেমন দেখা গেল গাদ্দাফি, তো গাদ্দাফি পালিয়ে বেড়াচ্ছে এবং এত অভাব যে তার সাথে 70 জন লোক প্রতিপক্ষে তারা খেতে পারছে না। তো রাস্তায় যে সকল পাউরুটি মানুষের ফেলে দেয়, এগুলো কুড়িয়ে আনে। এখন সে বলে যে আমি খাবো না, এগুলো রাগ হয়ে যায়। তখন আবার যাও এই করে নিয়ে শাহি খাবার নিয়ে আসো, তখন ওরা আবার করে সেই পাউরুটিকে আবার মিক্স করে আবার রিকুকিং করে তার সামনে পরিবেশন করে যে হুজুর আপনার জন্য এটা করা হয়েছে। তো এরকম অনেক কিছু হয়। তো এখন শেখ হাসিনা আসলে ওখানে কোন অবস্থাতে আছেন, তিনি কি জনাব নরেন্দ্র মোদীর রাজকীয় মেহমান রূপে আছেন নাকি গৃহবন্দী আছেন, তিনি কি সেখানে সুস্থ আছেন না অসুস্থ আছেন, আমরা তো আসলে কেউ জানি না। আর তিনি বঙ্গবন্ধু কন্যা, 17 বছর যে কোনো কারণে হোক ক্ষমতায় ছিলেন, তার অনেক লোকজন আছে। তো সেখানে 1 কোটি লোক হবে কেন, তিনি যদি বলতেন 3 কোটি লোক হবে, অসুবিধা কী ছিল? আমি তো এদের সমালোচনা করি যে বঙ্গবন্ধু কন্যা, স্বাধীনতার ধারক বাহক শেখ হাসিনা, আওয়ামী লীগ যেখানে 6 কোটি লোক আছে, তো উনি বাংলাদেশে আসবেন কেন 1 কোটি লোক আসবে? এটা 3 কোটি লোকও তো হতে পারে, 4 কোটি লোক হতে পারে, যেখানে আপনি বলবেনই তো পুরোটাই বলবেন, যেটা বললে মানুষের ভয় লাগে। তো যার জন্য এটা হতে পারে, ইট ডাজ নট ম্যাটার। এটা নিয়ে আমি কোনো বক্তব্য দিতে চাই না, এর কারণ হলো সময় এমন একটা ব্যাপার, এই সময় সব কিছু মীমাংসা করে দেয়। সময় সম্ভবকে অসম্ভব করে তোলে, অসম্ভবকে সম্ভব করে তোলে। ভবিষ্যৎ নিয়ে কিছু বলা যায় না। তবে আজকের দিন পর্যন্ত শেখ হাসিনার তো অনেক বড় মানুষ, কিন্তু আমি যারা বাংলাদেশে আওয়ামী লীগ করে সাধারণ মানুষ যারা আছে, যেদিন আপনি দেখবেন যে একজন মানুষ এইভাবে বুকে থাপ্পড় দিতে দিতে বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে বলতে পারে এটা আমার অফিস, এভাবে 10 জন লোক দাঁড়িয়ে থাকবে আর বাকি লোকগুলো ওই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। যেদিন দেখবেন যে 100 লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 32 নম্বরের সামনে দাঁড়িয়ে আছে, কেউ বাধা দিচ্ছে না, তারা ওখানে বসে বসে অনুষ্ঠান করছে। যেদিন দেখবেন আপনি 1000 লোক 15ই আগস্টে গিয়ে বঙ্গবন্ধুর মাজারে গিয়ে তারা অনুষ্ঠান করছে, মিলাদ মাহফিল সব কিছু করছে, কেউ বাধা দিচ্ছে না, সেই দিন মনে করবেন যে শেখ হাসিনার আসার একটা পসিবিলিটি হয়েছে। আসবে কি না আসবে, পারবে না পারবে, পসিবল। কিন্তু এখন পর্যন্ত যেখানে আপনি যদি কাউকে বলেন, বড় একটা নেতা ধরেন খুব বড় বড় কথা বলে যে তোমাকে আওয়ামী লীগের সেক্রেটারি বানানো হবে আর তোমাকে প্রোটেকশন দিবে, তোমার ডান দিকে থাকবে জনাব তারেক রহমান সাহেবের যে সবচেয়ে মতো পাওয়ারফুল সিপাহ সালার যিনি আছেন, ধরেন এখন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, আর অন্যদিকে থাকবেন র্যাবের ডিজি। এই 2 জন লোক তোমার সাথে থাকবেন। তুমি শুধুমাত্র গুলিস্তান অফিসে গিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে 4-5 ঘন্টা ওখানে একটা চেয়ার নিয়ে সামনে বসে থাকবা। ও দেখবেন যে ছোটো পোলাপানের মুসলমানি করালে যখন বলে তোমার সুন্নতে খতনা হবে, ও যেভাবে কাঁদে আর যেভাবে দৌড়েই পালায় ওইভাবে দেখবেন না না না। আপনি একটা বাচ্চা ছেলেকে যদি বলেন যে বাবা আসো, হাজাম আসছে এখন তোমার সুন্নতে খতনা হবে, আমি কিন্তু ছোটবেলা পালাইছিলাম, ওইটাই বলছি। এখন ঠিক টুডে ওর সেম অবস্থা, সুন্নতে খতনার কথা বললে সে পালাবে। ওই রকম আওয়ামী লীগের বড় বড় নেতা যারা বড় বড় কথা বলছে, তাদের খালি এই কথা বলার সাথে সাথে ওর অবস্থা ওইরকম হবে, সুন্নতে খতনা দিলে যেভাবে পালায় ওইভাবে পালাবে। আর যেদিন দেখবেন যে সত্যিকার অর্থে এরকম পালাচ্ছে না, সেই দিন মনে করবেন যে
শেখ হাসিনা আসার জন্য উপযুক্ত হয়েছে। এবং গৌতম লাহিড়ী বলেন না যে বা দাদা আপনি তো কলকাতা থেকে অনেক বড় সাংবাদিক, কলকাতা প্রেস ক্লাবের না অল ইন্ডিয়া প্রেস ক্লাবের আপনি সভাপতি, এত সুন্দর সুন্দর কথা বলেন, শেখ হাসিনার জন্য কথাবার্তা বলেন, তো আপনি একটু বাংলাদেশে আসেন, একটু বঙ্গবন্ধুর যে বাড়িটা ভেঙে ফেললো সেখানে দাঁড়ান, আপনি যেহেতু ইন্ডিয়া সরকার আপনাকে প্রোটেকশন দেবে, তো এবারে ভিভিআইপি, তা আপনি একটু 32 নম্বরের সামনে দাঁড়িয়ে খালি বলেন যে এ জাতির কোনো বিবেক নেই, এ কাজ কেন করলো, এই কথাটা বলে আপনি চলে যান। তারপরে ওখানে গিয়ে আপনি বলেন যে শেখ হাসিনা আসলে 3 কোটি লোক এয়ারপোর্টে আসবে, তখন আমরা সবাই বলবো যে হ্যাঁ বাঘের বাচ্চা কথাতে বলেছে। আর যদি গৌতম লাহিড়ী আসতে অসুবিধা হয় দেখা হলে উনি নিতে পারবেন, আমি তো রিস্কম্যান, আমি তো টিকিট সব কিছু দিলাম, সেরাটন সোনারগাঁয়ের, আমি কিন্তু টিকিট দিতে পারবো না। না আমি বললাম আপনি দিতে পারলেন, কিন্তু আমি দিতে পারবো, আমি দিলাম, আমার সামর্থ্য নেই। হ্যাঁ আমি তাকে বিজনেস ক্লাসের টিকিট দেবো, 5 স্টার হোটেলে রাখবো, খালি সেই কাজটা করে যাবে আর কি, আর কিছু না। হ্যাঁ, এটা আপনি আপনার মাধ্যমে আমি প্রস্তাবটা দিলাম। জি, ধন্যবাদ। সে প্রস্তাব গ্রহণ করবে কিনা হয়তো গৌতম লাহিড়ী যদি আমাদের অনুষ্ঠান দেখেন তাহলে হয়তো তিনি প্রস্তাবটা গ্রহণ করবেন কি করবেন না সেটা তার উপর ডিপেন্ড করবে। যদি ডক্টর আসাদুজ্জামান রিপন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবার জন্য তিনি অসংখ্য কাজ করে যাচ্ছে, সেটা বলবার কোনো অপেক্ষা রাখে না। আমি যদি বলি একজন প্রবাসী সাংবাদিক কনক সরওয়ার তিনি একটু বলেছেন তার ইয়াতে তারেক রহমানের উদ্দেশ্য ও লক্ষ্যকে ধারণ করতে পারছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও আইনমন্ত্রী আসাদুজ্জামান, যার ফলশ্রুতিতে যেমন তো হাসিনার কাছে আছে। জি, তো আইনমন্ত্রী এখন যিনি আছেন আপনাদের, তো আপনি কার কথা বলতে চাচ্ছেন? আপনি কিন্তু কনফিউজড। না আপনাদের তো আপনাদের এখন যিনি আছেন, আপনি একবার স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলেছেন, সালাউদ্দিন আহমেদ এবং আইনমন্ত্রীর কথা বলেছেন, তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের, কিন্তু আসাদুজ্জামানের কথা বলছেন, ওটা তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তখনকার, আর সে বলছে বর্তমান আইনমন্ত্রী, বর্তমান আইনমন্ত্রীর কথা বলছি আমি। তো প্রধানমন্ত্রী তারেক রহমান যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে দেশকে পরিচালনা করবার চেষ্টা করছেন তার সাথে তাল মিলাতে পারছেন না, তিনি একটা অভিযোগ, এটা প্রবাসী সাংবাদিক কনক সরওয়ার। না কে মিলাতে পারছেন না? এই বাকিরা যে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, ওনারা তারেক রহমানের উদ্দেশ্য লক্ষ্য এগুলোকে তাল মিলিয়ে চলতে পারছে। গভর্নমেন্টের মেয়াদ মানে তো 3 মাস, 60 মাস, 60 মান্থস, হ্যাঁ 5 বছর, তার মধ্যে মাত্র 3 মাস গেল, তাই না? রনি আর আমি একটা প্রোগ্রামে 3 মাসটা ক্যালকুলেশন করেছিলাম, আজকে 93-94 দিন হবে, 93-94 দিন। তো 93-94 দিনে মন্ত্রীরা তাল মেলাতে পারছেন না, এটা বোধ হয় খুব এক্সাজারেশন, একটু অতিশয়োক্তি, বাংলা যদি বলি একটু অতিশয়োক্তি হবে। অফকোর্স জনগণের দায়িত্ব এখন, কিন্তু আমি নিজেই একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, এখনকার জনগণ কিন্তু মানে সরকার কেন সব কিছুর মধ্যে খুব পরখ করে নজর রাখে, এমনকি একটা আলপিনও যদি ছুটে পড়ে যায় সেটাও খেয়াল রাখে। তো সুতরাং পিপুল আর ওয়াচিং দ্য গভর্নমেন্ট, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা নিশ্চয়ই মানুষ পরখ করে, জানে এবং স্পষ্ট উচ্চারণও করে। তো আমি যেটা মনে করি, আওয়ার পিপুল আর নট দ্যাট মাচ আনকাইন্ড। এদেশের মানুষ খুবই প্র্যাকটিক্যাল, তারা একটা বড় লড়াই, দীর্ঘ 15.5 বছর একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা লড়াই করেছেন, এবং 1.5 বছর পরে মানে ভোটাধিকার প্রতিষ্ঠা করে তারা ভোট দিয়ে একটা সরকারকে তারা ক্ষমতায় বসিয়েছেন। আই ডোন্ট থিঙ্ক সো যে পিপল আর কনসিডারিং দিস গভর্নমেন্ট যে তাদের মন্ত্রী এটা পারছেন না ওটা পারছেন, প্রবাবলি এই এতটা অল্প সময়ের মধ্যে এই অ্যাসেসমেন্ট করাটা খুব ডিফিকাল্ট হবে। বরং আমি তো একটা পত্রিকায় দেখলাম যে গভর্নমেন্টের যে প্রমিসেস অ্যান্ড প্লেজেস দুটি একই শব্দ মানে ভিন্নভাবে, তাতে করে যেটা দেখা গেলো যে অলমোস্ট মোর দেন 70% প্রমিস অ্যান্ড প্লেজেস মানে সরকার ইমপ্লিমেন্ট করেছে, যা সরকার যেটা জনগণের কাছে বলেছেন। সুতরাং জনগণের মধ্যে তো আমি কোনো হতাশা সেই অর্থে দেখছি না। তবে এতে আবার সরকার বা আমরা সরকার দলীয় লোক হিসেবে এখানে আমরা খুবই সন্তুষ্টি অর্জন করার কোনো কারণ নেই। আমাকে 100 নাম্বার মানে 100 নম্বর নেওয়ার জন্য চেষ্টা করছি। ধন্যবাদ দর্শক, আমার কাছে সময় খুবই কম। যদি গোলাম মাওলা রনি এই কথাটা যদি বলি, বিরোধী দল হিসেবে জামায়াত সহ 11 দলীয় জোট কি ভূমিকা রাখতে পারছে দেশের জন্য? এখন উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেনি, রাগারাগি ওখানে যদি বলি 10-এ কত দিবেন? 10-এ 1 দেবো না, আর মাইনাস দিয়ে দেবো আর কি। ধন্যবাদ।